আসসালামু আলাইকুম। এডুকেশন ফর অল চ্যানেলে তোমাদের সকলকে আবারও স্বাগতম। তো আমরা শিখছিলাম চতুর্থ শ্রেণীর বাংলা মিডিয়ামের চতুর্থ শ্রেণীর প্রাথমিক গণিত বইয়ের যোগ ও বিয়োগ অধ্যায়। তো সেখান থেকে আমরা ধারাবাহিকভাবে উদাহরণের অঙ্কগুলো করছি এবং অনুশীলনীর অঙ্কগুলোও শেষ করেছি। এখন আমরা আমাদের শেষ পার্টে চলে আসছি, মানে এই অধ্যায়ের যোগ বিয়োগ অধ্যায়ের শেষ পার্টে চলে আসছি। তো এটা হচ্ছে আমাদের লাস্ট পার্ট। এখানে আছে, হ্যাঁ, দেখতে পাচ্ছি যে 9 নাম্বার অঙ্ক। তো এর আগে আমরা উদাহরণের অঙ্কগুলো করেছি এবং অনুশীলনীর 8 পর্যন্ত অঙ্ক করেছি। তোমরা চাইলে আগের ভিডিওগুলো ইউটিউব থেকে দেখে নিতে পারো। তো চলো শুরু করা যাক। 9 নাম্বার। তো এখানে কি বলছে দেখো, গীতা গীতা অপেক্ষা গীতা অপেক্ষা শিহাবের 390 টাকা বেশি আছে। কত টাকা বেশি আছে? 390 টাকা বেশি আছে। কার বেশি আছে? শিহাবের বেশি আছে। কার থেকে? গীতার থেকে। আচ্ছা, এরপরে আবার আছে, দেখো কি বলছে, শিমুল অপেক্ষা। শিমুল অপেক্ষা অর্থাৎ অপেক্ষা মানে হচ্ছে থেকে, হ্যাঁ, শিমুল থেকে গীতার 470 টাকা কম আছে। তাহলে কম আছে কার? গীতার। কম আছে কার? গীতার। কত টাকা? 470 টাকা। তাহলে শিমুল অপেক্ষা বা শিমুলের থেকে গীতার 470 টাকা কম আছে। তাহলে শিমুলের কাছে টাকা আছে 890 টাকা। কত টাকা কম আছে? শিমুলের কাছে টাকা আছে 890। তাহলে গীতা ও শিহাবের কাছে কত টাকা আছে এটা বের করতে হবে। খুবই সহজ, দেখো, শিমুল অপেক্ষা গীতার 470 টাকা কম আছে এবং শিমুলের টাকাটা দেওয়া আছে 890 টাকা। তাহলে কি করতে হবে? বিয়োগ করে দিলেই হবে। এরকম দেখো, যে আমি যদি বলি যে তোমার কাছে, ধরো বললাম তোমার কাছে 10 টাকা আছে, হ্যাঁ, কত টাকা? 10 টাকা। আমার কাছে আছে তোমার থেকে 2 টাকা কম। তাহলে আমার কাছে কয় টাকা আছে? আমার কাছে তোমার থেকে 2 টাকা কম আছে। তাহলে আমার কাছে কয় টাকা আছে? অবশ্যই আমার কাছে 8 টাকা আছে। এটা হচ্ছে তোমার টাকা। তোমার আছে 10 টাকা, হ্যাঁ, তোমার আছে 10 টাকা। আমার কাছে আছে তোমার থেকে 2 টাকা কম। তাহলে 2 টাকা কম যদি আমার কাছে থাকে, তাহলে আমার কাছে কত টাকা আছে? আমার হবে, আমার কাছে থাকবে, এই 2টা বিয়োগ করে দিলেই হচ্ছে, তাহলে দেখো 8 টাকা, তাই না? তো একইভাবে শিমুল অপেক্ষা গীতার 470 টাকা কম আছে। শিমুল থেকে গীতার 470 টাকা কম আছে এবং শিমুলের কাছে 890 টাকা আছে। তাহলে গীতার কাছে কত টাকা আছে? খুবই সহজ, এইভাবে বের করে ফেলি, চলো। তাহলে এটা আমরা মুছে ফেলি। তাহলে চলো আমরা লিখি যে সরি শিমুলের আছে 890 টাকা, অতএব গীতার আছে কত টাকা? 890 বিয়োগ 470 টাকা। কেন এরকম হলো? কারণ গীতার কাছে শিমুল অপেক্ষা 470 টাকা কম আছে, তাই না? কম আছে, এজন্য কি করতে হবে? এজন্য আমাদের বিয়োগ করে দিতে হবে। তো চলো আমরা বিয়োগটা করে ফেলি। 0 থেকে 0 বিয়োগ করব, 0 থাকবে।
9 থেকে 7 বিয়োগ করলে 2 থাকবে, 8 থেকে 4 বিয়োগ করলে 4 থাকবে, তাহলে 420 টাকা। তাহলে গীতার কাছে কত টাকা আছে? গীতার কাছে আছে 420 টাকা। আচ্ছা, এখানে তাহলে আমরা আমাদের এই গীতার উত্তরটা পেয়ে গেছি যে গীতার কাছে কত টাকা আছে, এটা আমাদের শেষ। এখন আছে দেখো কার? শিহাবের। তাহলে চলো শিহাবেরটা কোথায় আছে দেখি। শিহাবের কাছে কত টাকা আছে? তাহলে আমরা আমাদের একটা উত্তর পাইছি, সেটা হচ্ছে গীতার কাছে কত টাকা আছে। আমরা শিহাবেরটা বের করি চলো। গীতা অপেক্ষা শিহাবের 390 টাকা বেশি আছে। তাহলে গীতার যেই টাকাটা আছে সেইটা থেকে শিহাবের কত টাকা বেশি আছে? 390 টাকা। তাহলে বেশি থাকলে অবশ্যই সেটা কি করতে হবে? বেশি থাকলে সেটা অবশ্যই যোগ করতে হবে, তাই না? তাহলে দেখো আমরা এখন লিখি, এখন গীতার আছে 420 টাকা। অতএব শিহাবের কত টাকা থাকবে তাহলে? কারণ শিহাবের হচ্ছে বেশি আছে, তাই না? কার থেকে বেশি আছে? দেখো এই যে এখানে লেখা আছে যে শিহাবের কাছে 390 টাকা বেশি আছে। 390 টাকা বেশি আছে। কার থেকে বেশি আছে? গীতার থেকে বেশি আছে। কার থেকে বেশি? গীতার থেকে বেশি। তাহলে গীতার যেই টাকা তার থেকে 390 টাকা বেশি আছে, তাহলে 390 টাকা যোগ করে দিতে হবে। 390, বুঝতে পারলাম? তাহলে শিহাবের কাছে এত টাকা আছে। তাহলে এখানে আমরা এর যোগটা করে ফেলি। 0 আর 0 যোগ করে হবে 0, 2 আর 9 যোগ করব, 9 আর 2 যোগ করলে হয় 11। তো 11 থেকে এখানে একটা নিব, আর এই একটা পরবর্তী সংখ্যার সাথে যোগ হয়ে যাবে। তাহলে 3 আর 1 যোগ করে 4, 4 আর 4 যোগ করে 8, তাহলে 810 টাকা। তাহলে এটাই আমাদের উত্তর, যে গীতার আছে উত্তর, গীতার আছে 420 ও শিহাবের আছে 810 টাকা। বুঝতে পারলাম? তো এইভাবে আমাদের এই অঙ্কটা হয়ে গেল। তো চলো আমরা পরের অঙ্কটাতে যাই, 10 নম্বর অঙ্ক, দেখে ওখানে কি করা আছে। আচ্ছা, দেখো এখানে বলা আছে যে একটি, আচ্ছা পাশের ছকে বলছে, পাশের ছকে একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর সংখ্যা দেখানো আছে। আচ্ছা সরি, বিশ্ববিদ্যালয় না, এটা বিদ্যালয় হবে। পাশের ছকে একটা বিদ্যালয়ের শিক্ষার্থীর সংখ্যা দেখানো আছে। বিদ্যালয়টিতে বলা আছে মোট 3837 জন বালিকা অথবা ছাত্রী আছে। ওই বিদ্যালয়ে বালকের সংখ্যা কত? আচ্ছা দেখো এখানে এই ছকে লেখা আছে শ্রেণী 1 অর্থাৎ ক্লাস 1-এ স্টুডেন্ট আছে কতজন, বা ছাত্র আর ছাত্রী, ছাত্র ও ছাত্রী মানে ছাত্রছাত্রী মিলে, অর্থাৎ টোটাল শিক্ষার্থীর সংখ্যা বালক ও বালিকা মিলে আছে 1632 জন। দ্বিতীয় শ্রেণীতে বালক ও বালিকা মিলে আছে 1581 জন। তৃতীয় শ্রেণীতে বালক ও বালিকা মিলে আছে 1543 জন। চতুর্থ শ্রেণীতে আছে 1499 জন। পঞ্চম শ্রেণীতে আছে 1577 জন। তাহলে আমরা বলতে পারবো না যে এই বিদ্যালয়ে ক্লাস 1 থেকে ক্লাস 5 পর্যন্ত মোট কতজন স্টুডেন্ট আছে, অর্থাৎ কতজন বালক আর বালিকা, টোটাল স্টুডেন্ট কতজন আছে ছেলে আর মেয়ে মিলে, এই সব কয়টা স্টুডেন্ট যদি আমি যোগ করে দিই ক্লাস 1 থেকে 5 পর্যন্ত, তাহলে আমি পেয়ে যাব এই বিদ্যালয়ের টোটাল কতজন বালক ও বালিকা, অর্থাৎ টোটাল শিক্ষার্থী আছে। এখন এরপরে যদি আমি, এখানে বলা আছে যে এই বিদ্যালয়টাতে 3837 জন বালিকা আছে। এখন এই বালক ও বালিকার সংখ্যা ক্লাস 1 থেকে 5 পর্যন্ত, এইটা থেকে যদি আমি এই বালিকার সংখ্যাটা বাদ দিই, তাহলে আমি ওই বিদ্যালয়ে বালকের সংখ্যা অর্থাৎ
ছেলে স্টুডেন্টের সংখ্যা বা ছেলে শিক্ষার্থীর সংখ্যা পেয়ে যাব, তাই না? হ্যাঁ, তাহলে চলো আমরা এটা খুব সহজেই শেষ করে ফেলি। প্রথম শ্রেণীতে বালক ও বালিকা আছে কতজন? ১৬৩২ জন। তৃতীয় শ্রেণীতে বালক ও বালিকা আছে কতজন? ১৫৮১ জন। তৃতীয় শ্রেণীতে বালক ও বালিকা আছে কতজন? ১৫৪৩ জন। চতুর্থ শ্রেণীতে বালক ও বালিকা আছে কতজন? ১৪৯৯ জন। আচ্ছা, এটা একটু ৯ হবে, হ্যাঁ, দেখতে ভালো হচ্ছে না, আমি আবার একটু পরিষ্কার করে দিই। আচ্ছা, এরপর পঞ্চম শ্রেণীতে বালক ও বালিকা আছে কতজন? ১৫৭৭ জন। তাহলে আমরা এখন লিখতে পারবো যে মোট বালক ও বালিকার সংখ্যা, তাই না? এরকম আমি একটা দাগ টেনে দিব। অতএব মোট বালক ও বালিকার সংখ্যা কতজন? তাহলে আমরা এটা যোগ করে ফেলি। ২, ২ আর ১ যোগ করে ৩, ৩ আর ৩ যোগ করে ৬, ৬ আর ৯ যোগ করলে হবে ১৫, ১৫ আর ৭ যোগ করি, চলো ১৫ আর ৭ যোগ করলে হবে ২২। তাহলে ২২-এর কত বসবে? ২। ২২ লিখতে ২ থাকে, এই ২টা বসে গেছে এখানে, আর এই ২টা আমার পরবর্তীতে যোগ হবে। তাহলে পরবর্তীতে চলো আমরা যোগ করি। ৩-এর সাথে ২ যোগ করলে হবে ৫, ৫-এর সাথে ৮ যোগ করলে হবে ১৩, ১৩ আর ৪ যোগ করে হবে ১৭, ১৭ আর ৯ যোগ করি, চলো ১৭, ১৮, ১৯, ২০, ২১, ২২, ২৩, ২৪, ২৫, ২৬। ২৬-এর সাথে এই যে ৭ আছে এটা যোগ করি, ২৬, ২৭, ২৮, ২৯, ৩০, ৩১, ৩২, ৩৩। তাহলে এখানে আছে ৩৩। ৩৩ থেকে এখানে বসবে ৩, আমাদের ৩ থেকে যাবে, এই ৩টা পরবর্তীতে যোগ হবে। তাহলে চলো ৩টা এখানে যোগ করে দিই। ৬ আর ৩ ৯, ৯ আর ৫ ১৪, ১৪ আর ৫ ১৯, ১৯ আর ৪ ২৩, ২৩ আর ৫ ২৮। তাহলে ২৮ থেকে এখানে বসবে কত? ৮। আর কত থাকবে? ২। ২ যোগ হয়ে যাবে এখানে, ২ আর ১ ৩, ৩ আর ১ যোগ করে ৪, ৪ আর ১ ৫, ১ ৬, ১ ৭। তাহলে ৭, ৮, ৩, ২ এতজন। অর্থাৎ মোট বালক ও বালিকার সংখ্যা কতজন পেয়েছি আমরা? ৭,৮৩২ জন। কতজন পেলাম? ৭,৮৩২ জন। হ্যাঁ, তাহলে এটা আমরা মোট বালক বালিকার সংখ্যা পাইছি। হ্যাঁ, তাহলে এই যে এখানে যেটা আছে, যে এখানে আছে দেখো যে বালিকার সংখ্যা দেওয়া আছে, বালিকার সংখ্যাটা দেওয়া আছে ৩,৮৩৭ জন। সরি, একটু ক্লিয়ার করে দিই এটা। এখানে বালিকার সংখ্যা আছে ৩,৮৩৭ জন। হ্যাঁ, আর আমার মোট বালক ও বালিকা মিলে আছে ৩,৮৩২ জন, সরি ৭,৮৩২ জন। তাহলে এই মোট ছাত্র ছাত্রী থেকে, অর্থাৎ বালক ও বালিকা থেকে যদি আমি বালিকার সংখ্যাটা বিয়োগ করে দিই, তাহলে আমার কি বাকি থাকবে? বালকের সংখ্যা। হ্যাঁ, তাহলে চলো আমরা উত্তরটা বের করে ফেলি। অতএব বালক
আছে ৭,৮32, ৮32 বিয়োগ ৩,৮37, ৩,৮37 জন। তাহলে কত থাকতেছে এখানে দেখো, ২ থেকে ৭ বিয়োগ করতে হবে। ২ থেকে ৭ বিয়োগ করা যায় না, তাহলে ২টাকে ধরে নিতে হবে কত, ১২, সরি ১২, ১২ ধরে নিতে হবে। হ্যাঁ, ২টাকে ধরে নিতে হবে ১২। তাহলে ১২ থেকে ৭ বিয়োগ করলে কত হবে, ৫। তাহলে ১২ থেকে ৭ বিয়োগ করে ৫। এখন এই যে ১ যে ধরে নিছিলাম, সেই একটা চলে আসবে এইখানে নিচে। হ্যাঁ, তাহলে এটা হয়ে যাবে কত, ৩ হয়ে যাবে ৪। তাহলে দেখো, এই ৪ বিয়োগ করতে হবে কার থেকে, এই ৩ থেকে। তাহলে ৩ থেকে তো ৪ বিয়োগ করা যায় না, যায় না। তাহলে এর আগে একটা ১ নিতে হবে, তাহলে এটা হয়ে গেছে ১৩। ১৩ থেকে ৪ বিয়োগ করলে হবে ৯। তাহলে এইখানে চলে আসবে ৯। এখন এইখানে যে ১৩ বানাইলাম, এই একটা চলে আসবে এইখানে। তাহলে ৮ হয়ে যাবে কত, ৯। তাহলে ৯ বিয়োগ করতে হবে কত থেকে, ৮ থেকে। তাহলে ৮ থেকে তো ৯ বিয়োগ করা যায় না, যায়? ৮ থেকে ৯ বিয়োগ করা যায় না। ৮-এর আগে একটা ১ নিতে হবে। তাহলে হলো ১৮। ১৮ থেকে ৯ বিয়োগ করলে কত হবে, ৯। তাহলে এইখানে হয়ে যাবে ৯। তাহলে এটা তো ৮ ছিল, কিন্তু ১৮ বানাইছি, তাহলে সেই একটা আবার চলে আসবে এইখানে। তাহলে এটা হয়ে যাবে কত, ৪। তাহলে ৭ থেকে ৪ বিয়োগ করলে কত হবে, ৩। তাহলে এটাই হচ্ছে আমাদের উত্তর। বালক আছে ৩,৯৯৫ জন। তো কারা কারা বুঝতে পারো নাই, একটু কমেন্ট করে জানাবা। আমি অবশ্যই, কেউ যদি না বুঝে থাকো তাহলে আবার করায় দেওয়ার চেষ্টা করব। চলো পরবর্তীতে অঙ্কতে যাই। দেখো 11 নম্বর অঙ্কতে কি বলছে। সোহাগ ৭০,০০০ টাকা দিয়ে একটি মোটর সাইকেল ক্রয় করলেন। মোটর সাইকেলটির রেজিস্ট্রেশন বাবদ ১৫০০ টাকা ও মেরামত বাবদ ৮০০ টাকা খরচ হলো। তাহলে মোটর সাইকেল যে কিনছে সোহাগ, সোহাগের কি এটা খরচ হয়েছে? এটা কি সোহাগের থেকে দিতে হয়েছে না? মানে সোহাগ খরচ করছে না ৭০,০০০ টাকা? হ্যাঁ, তাহলে সোহাগের পকেট থেকে খরচ হয়েছে। সোহাগ ৭০,০০০ টাকা দিয়ে মোটর সাইকেল ক্রয় করছেন। মোটর সাইকেলটা রেজিস্ট্রেশন করছেন আবার কত টাকা দিয়ে, ১৫০০ টাকা দিয়ে। আবার মেরামত করছে কত টাকা দিয়ে, ৮০০ টাকা দিয়ে। তাহলে এই ৩টা টাকা তার কি হয়েছে, খরচ হয়েছে। আচ্ছা, এখন সে যদি মোটর সাইকেলটা ৯০,০০০ টাকায় বিক্রি করে, কত হাজার টাকা, ৯০,০০০ টাকা, তাহলে তার কত টাকা লাভ হবে? আচ্ছা, তাহলে খুবই সহজ। খুবই সহজ, দেখো কেন সহজ বললাম। এখানে সোহাগ খরচ করছে টোটাল কত টাকা, আর বিক্রি করলো কত টাকা। তাহলে বিক্রয় মূল্য থেকে যদি তার খরচের টাকাটা বাদ দিই, ধরো আমি বললাম যে একটা তুমি একটা বই কিনছো ২০ টাকা দিয়ে। হ্যাঁ, এখন এই বইটা বিক্রি করলা ৩০ টাকা। তাহলে তোমার লাভ হবে না লস? অবশ্যই তোমার লাভ হবে। তাহলে আমি এটা লিখলাম যে ক্রয় মূল্য, ক্রয় মূল্য, হ্যাঁ, ক্রয় মূল্য বা কিনা হয়েছে বইটা ২০ টাকা দিয়ে, এবং বিক্রয় মূল্য বা বিক্রি করা হয়েছে, বিক্রয় মূল্য বা বিক্রি করা হয়েছে ৩০ টাকা। তাহলে তোমার লাভ কয় টাকা হয়েছে, ১০ টাকা। কিভাবে কি করছো, তুমি এই যে ৩০ টাকা থেকে ২০ টাকা বিয়োগ দিছ, ১০ টাকা পাইছো। তাহলে এটা তুমি কি করছো আসলে, এটা তুমি বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বিয়োগ করছো, ক্রয় মূল্য বিয়োগ করছো, তাই না? তাহলে এই বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য যখন বিয়োগ করছো, তখন তুমি তোমার লাভ হয়েছে ১০ টাকা, এটা তুমি পেয়ে গেছো।
তাই না? ঠিক একইভাবে আমরা এখন এই ম্যাথটা করব যে কত টাকা খরচ হয়েছে সেইটা থেকে আমরা কত টাকা বিক্রয় করলো বিক্রয় করলো কত টাকা, সেটা থেকে যদি খরচের টাকাটা আমরা বিয়োগ করি তাহলে আমরা কত টাকা লাভ হইলো সেটা পেয়ে যাব। তাহলে লিখি চলো। সোহাগ মোটরসাইকেল কিনলো 70,000 টাকায় রেজিস্ট্রেশন করলো। হ্যাঁ, রেজিস্ট্রেশন 1500 টাকা। কত টাকা? 1500 টাকায়। আচ্ছা, মেরামত করছে অর্থাৎ পার্সপাতি ঠিক করছে, মেরামত করলো 800 টাকা। তাহলে সোহাগের মোট খরচ কত টাকা হলো? অতএব মোট খরচ হলো, যোগ করি চলো, 0 আর 0 যোগ করলে কত হবে? 0। এরপরে 0 আর 0, এখানেও 0 যোগ করলে কত হবে? 0। এখানে আছে 0, এখানে 5, এখানে আছে 8, তাহলে 8 আর 5 যোগ করলে কত হবে? 13। 13 3 থাকবে হাতে 1, তাহলে এই 1 এই 1-এর সাথে যোগ করে হবে 2, 7 আর 2 যোগ করে কত হবে? 9। ও সরি, একটু ভুল হয়ে গেছে। আমি আবার করি চলো। এখানে 0, এই 5 আছে, 0-এর সাথে 5 যোগ করলে 5, 5-এর সাথে 8 যোগ করলে 13, 13 থেকে 3 বসে হাতে থাকবে 1, তাহলে এই একটা এই 0-এর সাথে যোগ হবে, তার যোগ হলে কত হবে? 0 আর 1 যোগ করলে 1, এই 1 আর এই 1 যোগ করলে কত হবে? 2, তাহলে এখানে হবে 2। এরপরে দেখো এখানে আছে 7, এই যে 7, 7-এর সাথে আর কিছুই নেই, তাহলে এই 7 সরাসরি নেমে যাবে। তাহলে এটা হচ্ছে টোটাল সোহাগের খরচ। মোট খরচ হয়েছে বাইক কিনতে 72,300 টাকা। সোহাগ বিক্রয় করছে কত টাকায়? 90,000 টাকায়। হ্যাঁ, তাহলে সোহাগ লাভ করছে কত? তাহলে এই যে একটু আগে তোমাদের দেখাইলাম যে কিনা হয়েছে বা খরচ হয়েছে যেটা, সেটা হচ্ছে এইটা, এটা থেকে 90,000 অবশ্যই বড়, এটা হচ্ছে 72,300, আর 90,000 অবশ্যই বড় হবে। হ্যাঁ, তাহলে 90,000 যদি বড় হয় তাহলে অবশ্যই লাভ হয়েছে। ঠিক আছে, চলো তাহলে লিখি। বিক্রয় মূল্য হচ্ছে 90,000 টাকা। আচ্ছা, খরচ হলো কত? 72,300 টাকা। আচ্ছা, এইগুলা অতএব হবে না, এইখানে অতএবগুলো হবে না। হ্যাঁ, আমরা লিখবো না এখানে অতএব, আমরা নিচে অতএব দিব। হ্যাঁ, অতএব মানে হচ্ছে তুমি যেখানে ফলাফল বের করবা বা কাজ করবা। অতএব লাভ হলো কত টাকা? তাহলে এটা বিয়োগ করে দিই, 0 থেকে 0 বিয়োগ করব, 0 হবে। আবার এখানে 0 আছে, 0 থেকে 0 বিয়োগ করব, কত হবে? 0ই হবে। এখানে আছে 0, এই 0 থেকে 3 বিয়োগ করব, এটা বিয়োগ যায় না, তাহলে 0-র আগে একটা 1 নিয়ে আসবো, হয়ে যাবে 10। 10 থেকে 3 বিয়োগ করলে হবে 7, তাহলে এই 7টা এখানে বসে গেল। এখন এখানে যে 1 আনছিলাম সেটা আবার এখানে যোগ হয়ে যাবে, এটা হয়ে যাবে তাহলে 3। তাহলে 3 হইলে দেখো 0 থেকে আবার 3 বিয়োগ করতে হবে, 0 থেকে 3 বিয়োগ করা যায় না, এগুলো আমরা পূর্বের ভিডিওতে শিখেছি, বিয়োগ করা যায় না। তো 0-র আগে একটা 1 চিন্তা করতে হবে, তাহলে এটা হয়ে যাবে 10। 10 থেকে 3 বিয়োগ করলে হয় 7, তাহলে এখানেও আরেকটা 7 চলে আসবে। এরপরে যে একটা নিয়েছিলাম সেই একটা চলে আসবে এখানে,
তাহলে এই 7 হয়ে যাবে 8, তাহলে 9 থেকে 8 বিয়োগ করলে কত হবে? 1, অর্থাৎ এত টাকা। এটাই হচ্ছে আমাদের উত্তর। তাহলে সোহাগের লাভ হইল কত টাকা? 17,700 টাকা। চলো আমরা পরের অঙ্কতে চলে যাই। আচ্ছা, এটাই হচ্ছে এই অধ্যায়ের শেষ অঙ্ক। তো চলো আমরা এটা করে ফেলি, তাহলে আজকের মতো আমাদের এই ভিডিওটা শেষ হয়ে যাবে। বলছে একটি পার্কে একটি বট গাছ ও একটি পাইন গাছ আছে। আচ্ছা, পাইন হচ্ছে একটা গাছের নাম বা একটা গাছের জাত। হ্যাঁ, যেমন আম গাছ হয়, জাম গাছ হয়, তো একটা গাছের নাম হচ্ছে পাইন গাছ। তাহলে কি গাছ আছে? একটা হচ্ছে বট গাছ আর একটা হচ্ছে পাইন গাছ, দুইটা গাছ আছে। বলছে 150 বছর পূর্বে গাছ দুইটার বয়সের যোগফল ছিল 2,961 বছর। বর্তমানে পাইন গাছটার বয়স হচ্ছে 1432 বছর। 200 বছর পর বট গাছটার বয়স কত হবে? একটু কঠিন আছে, একটু ভেজাল আছে। হ্যাঁ, তাহলে চলো আমরা চিন্তা করি কি বলছে। বলছে বলছে একটি পার্কে একটা বট গাছ আর একটা পাইন গাছ আছে। 150 বছর পূর্বে গাছ দুইটার বয়সের যোগফল ছিল 2,961 বছর। তাহলে 150 বছর পূর্বে দুইটা গাছের যোগফল এত ছিল, তাহলে বর্তমানে বয়স কত? তাহলে আমি যদি বলি যে 2 বছর আগে, 2 বছর আগে তোমার বয়স ছিল 8 বছর। কত বছর? 8 বছর। 2 বছর আগে তোমার বয়স ছিল 8 বছর, তাহলে তোমার বর্তমান বয়স কত? তাহলে 8 এর সাথে 2 যোগ করবা, কারণ 2 বছর আগে তোমার 8 ছিল, তাহলে আজকে তোমার বয়স কত? 2 বছর পরে 10 বছর। আমি যদি বলি 5 বছর আগে, আমি বললাম যে 5 বছর আগে তোমার বয়স ছিল 10 বছর, তাহলে আজকে থেকে যদি 5 বছর আগে তোমার বয়স 10 বছর থাকে, তাহলে আজকে তোমার বয়স কত? আজকে তোমার বয়স হচ্ছে 10-এর সাথে 5 যোগ করলে 15 বছর। আজকে তোমার 15 বছর, 5 বছর আগে তোমার বয়স কত ছিল? 10 বছর। এইভাবে বলা যায় যে আজকে তোমার 15 বছর, 5 বছর আগে তোমার বয়স কত ছিল? 10 বছর। হ্যাঁ, তো এরকম যে 150 বছর পূর্বে গাছ দুইটার, আচ্ছা এখানে লেখা আছে যে 150 বছর পূর্বে গাছ দুইটার বয়সের যোগফল, মানে দুইটা গাছের বয়স, মিলিত বয়স অর্থাৎ একত্রে বয়স ছিল 2,961 বছর। 2,961 বছর। তাহলে আজকে গাছ দুইটার বয়সের যোগফল কত সেটা আগে বের করি, এরপরে দেখছো আচ্ছা ওটা আগে বের করি। চলো, 150 বছর পূর্বে পূর্বে গাছ দুটির বয়সের যোগফল ছিল কত বছর? 2,961 বছর। অতএব বর্তমানে গাছ দুটির বয়সের যোগফল কত হবে? যোগ করে দিতে হবে, তাই না? তাহলে চলো যোগ করে দিই। 2,961 যোগ হচ্ছে 150। বুঝতে পারছো? খুবই সহজ। তাহলে চলো যোগ করি। 1 আর 0 যোগ করব, কত হবে? 1। 6 আর 5 যোগ করব, কত হবে? 11। 11-র 1 হাতে থাকবে 1, সে 1 এখানে যোগ করে 2। 2 আর 9 যোগ করলে কত হবে? 11। তাহলে 11 থেকে 1 বসবে আর হাতে থাকবে 1, সে একটাই 2 এর সাথে যোগ করে হবে 3। তাহলে বর্তমানে গাছ দুইটার বয়সের যোগফল হচ্ছে 3,111 বছর। এটা কিন্তু আজকের দিনে বয়স। হ্যাঁ, 150 বছর আগে 150 বছর আগে গাছ দুইটার বয়স ছিল 2,961 বছর।
150 বছর পরে মানে আজকে আইসা এই গাছ দুইটার বয়স হয়েছে 3111 বছর। হ্যাঁ, আজকে। তাহলে আজকের দিনে বর্তমানে আজকে পাইন গাছটার বয়স কত বছর বলছে? 1432 বছর। তাহলে আজকের দিনে বট গাছটার বয়সটা কি বের করা যাবে না? অবশ্যই বের করা যাবে। আজকের দিনে বট গাছটার বয়স বের করা যাবে। হ্যাঁ, বর্তমানে বা আজকের দিনে দুইটা গাছের যোগফল, অর্থাৎ এখানে যে গাছ দুইটা আছে, এই যে বয়সটা আজকের দিনে, এটা কার কার বয়স? পাইন আর বট, এই দুইটা গাছের বয়সের যোগফল হচ্ছে এইটা, তাই না? পাইন গাছ আর বট গাছের বয়সের যোগফল আজকের দিনে বা বর্তমানে এইটা। তাহলে এইখান থেকে বর্তমানে দেওয়া আছে, দেখো কোশ্চেনে, বর্তমানে পাইন গাছটার বয়স হচ্ছে 1432 বছর। তাহলে এই দুইটা গাছের বর্তমান বয়স থেকে যদি আমি পাইন গাছটার বর্তমান বয়সটা বিয়োগ করে দিই, তাহলে কি বর্তমানে বট গাছটার বয়স পাওয়া যাবে না? অবশ্যই তাই। তাহলে চলো আমরা করি। তাহলে লিখি যে বর্তমানে পাইন গাছের বয়স কত? 1432 বছর। 1000 সরি 1432 বছর। অতএব বর্তমানে বট গাছের বয়স কত হবে? এই যে আগের পেজে দুইটা বর্তমানে দুইটা গাছের বয়সের যোগফল বের করছি 3111, এটা থেকে বিয়োগ করে দিলেই হবে। তাহলে চলো বিয়োগ করে দিই। 3111 বিয়োগ হচ্ছে 1432 বছর। তাহলে বিয়োগ করি। 1 থেকে 2 বিয়োগ করা যায় না, তাহলে একের আগে একটা 1 নিতে হবে। তাহলে হয়ে গেল 11। 11 থেকে 2 বিয়োগ করলে হবে 9। তাহলে এখানে বসাই দিলাম 9। আচ্ছা, এরপরে যে একটা নিয়েছিলাম সে একটা এখানে চলে আসবে, এই 3 হয়ে যাবে 4। 1 থেকে 4 বিয়োগ করা যায় না, তাহলে 1 থেকে 4 বিয়োগ করা যায় না, একের আগে আবার একটা 1 আনতে হবে। হয়ে গেছে 11। 11 থেকে যখন 4 বিয়োগ করব হবে কত? 7। তাহলে এই যে 7 এটা বসাই দিলাম। হ্যাঁ, তাহলে 7 বসাই দিছি। এই আবার যে 1 আনছিলাম সে একটা এখানে দিয়ে দিব, 4 হয়ে যাবে 5। তাহলে 5 হয়ে গেছে। আবার 1 থেকে 5 বিয়োগ করতে হবে। হ্যাঁ, 1 থেকে 5 বিয়োগ করতে হবে, এটাও করা যায় না। তাহলে একের আগে আবার একটা 1 আনতে হবে, হয়ে যাবে 11। 11 থেকে 5 বিয়োগ করলে হবে 6। তাহলে এখানে দিয়ে দিব 6। 6 দিয়ে দিলাম। তাহলে এই যে 1 আনছিলাম সে একটা আবার এখানে যোগ হয়ে যাবে, এটা হয়ে যাবে 2। তাহলে 3 থেকে 2 বিয়োগ করলে কত হবে? 1। তাহলে এটা হচ্ছে বর্তমানে বট গাছের বয়স। এটা কার বয়স? এটা হচ্ছে বর্তমানে বট গাছের বয়স। ঠিক আছে, তাহলে এটা আমরা একটু লিখে দিই। এটা হচ্ছে বট গাছ। হ্যাঁ, এটা কিন্তু তোমরা আবার পরীক্ষার খাতায় লিখতে যাবে না, এই যে এটা আমি তোমাদের বোঝানোর জন্য লিখলাম বট গাছ। তাহলে বট গাছের বর্তমান বয়স হচ্ছে 1679 বছর। আচ্ছা, আমাদের প্রশ্নটাতে চাইছে কি দেখো, প্রশ্নতে চাইছে যে 200 বছর পরে, কত বছর পরে? 200 বছর পরে বট গাছটার বয়স কত হবে? তাহলে বট গাছের বর্তমান বয়স যদি এইটা হয়, 200 বছর পরে এটা অবশ্যই বাড়বে। যেমন আমি বললাম যে আজকে তোমার বয়স হচ্ছে 10 বছর। হ্যাঁ, 2 বছর পরে তোমার বয়স কত হবে? অবশ্যই 12 বছর হবে। কিভাবে পাইছো? তোমার বয়সের সাথে 2 বছর যোগ করে দিছো, ব্যাস 12 হয়ে গেছে। আচ্ছা, আবার যদি আজকে আমি বলি যে আজকে তোমার বয়স হচ্ছে 11 বছর, 2 বছর পরে তোমার বয়স কত হবে? 11-র সাথে 2 যোগ করে দিবা, কত হবে? 13 বছর। তো ঠিক এরকমভাবেই আমরা সলভ করে ফেলবো। তাহলে দেখো, বর্তমানে বটগাছটার বয়স আছে 1679 বছর। তাহলে 200 বছর পরে বটগাছটার বয়স কত হবে? বর্তমানের বয়সের সাথে 200 যোগ করে দিতে হবে। অতএব 200 বছর
পর বট গাছটির বয়স হবে কত? 1679 যোগ হচ্ছে 200 বছর। 200 বছর। তাহলে এটা যোগ করি। 9 আর 0 যোগ করলে হবে 9, 7 আর 0 যোগ করলে হবে 7, 6 আর 2 যোগ করলে হবে 8, 1 আর এইখানে যোগ করার মতো কিছু নাই, তাহলে এটা হয়ে যাবে 1। তাহলে এটাই হচ্ছে আমাদের উত্তর। হ্যাঁ, যে 200 বছর পরে আমাদের বটগাছটার বয়স হবে 1879 বছর। তো এভাবেই আমাদের প্রথম অধ্যায়টা অর্থাৎ যোগ বিয়োগ অধ্যায়টা শেষ হলো। তো দেখা হবে তোমাদের সাথে আবারও সামনে কোনো অধ্যায় থেকে, অর্থাৎ পরবর্তী অধ্যায় থেকে, যোগ ও বিয়োগ অধ্যায়ের পরবর্তী যে অধ্যায়টা আছে সেখান থেকে আমরা আবার ধারাবাহিকভাবে আমাদের ভিডিওগুলো দেওয়া শুরু করব, মানে দিব। আচ্ছা, এছাড়াও আমরা অন্যান্য যে সাবজেক্টগুলো আছে সেগুলো ধারাবাহিকভাবে নেওয়ার চেষ্টা করব বা চালাবো। তো আজকের মতো এখানেই শেষ আমাদের অধ্যায়টা, অর্থাৎ যোগ ও বিয়োগ অধ্যায়টা এখানেই শেষ। এছাড়াও তোমাদের কারো যদি কোনো প্রশ্ন থেকে থাকে এই অধ্যায় থেকে বা যে কোনো অঙ্ক থেকে থাকে, যদি তোমরা কোনো কিছু না বুঝতে পারো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবা, আমি তোমাদেরকে সমাধান করে দেওয়ার চেষ্টা করব। তো সবাইকে আসসালামু আলাইকুম বলে আমি আমার এই অধ্যায়টা শেষ করলাম।